ডেইলি স্টার প্রথম আলোতে যেদিন আগুন দেওয়া হলো, সেদিন আমার অনেকের সাথে কথা হয়েছে দেশে। সাধারণ মানুষ, সুশীল, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাথে, সাথে তৃণমূলের নেতাকর্মী তাদের সাথে আমার কথা হয়েছে এবং আমি দেখলাম যে এমনকি ৫ই আগস্টে মানুষ যতটা হতাশ ছিল সেদিন আমি তার চাইতে অনেক মানুষকে হতাশ হতে দেখেছি। ডক্টর শামীম আহমেদ, আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যে এই যে একযোগে তারা সবাই বিএনপির প্রতি এখন সমর্থন জানাচ্ছেন, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? আহ, ধন্যবাদ সুলতানা রহমান আপা আমাকে আমন্ত্রণ জানার জন্য এবং সুমি খানকে। আপনারা দুজন অনেক বিষয়ে কথা বলে ফেলেছেন। আমি চেষ্টা করব যাতে একই কথা বারবার না বলতে হয় এবং অন্য ভিন্ন একই প্রসঙ্গে ভিন্ন দিক থেকে একটু দৃষ্টি রাখতে চাই। বাংলাদেশের মানুষ অত্যন্ত হতাশাগ্রস্ত। ডেইলি স্টার প্রথম আলোতে যেদিন আগুন দেওয়া হলো, সেদিন আমার অনেকের সাথে কথা হয়েছে দেশে। সাধারণ মানুষ, সুশীল, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাথে, সাথে তৃণমূলের নেতাকর্মী তাদের সাথে আমার কথা হয়েছে এবং আমি দেখলাম যে এমনকি ৫ই আগস্টে মানুষ যতটা হতাশ ছিল সেদিন আমি তার চাইতে অনেক মানুষকে হতাশ হতে দেখেছি। কিছুটা আশার কথা দিয়ে আমি একটু শুরু করতে চাই। আমি একটু বলতে চাই যে প্রথম আলো ডেইলি স্টারে যারা হামলা করতে গিয়েছে তাদের সর্বোচ্চ সংখ্যা কতজন ছিল? ৫০০ জন। আহ, আমি বাড়িয়ে বললাম ১,০০০ জন। এবং আমরা জানি যে প্রথমে ট্রাকে করে ১০০ মানুষ গিয়েছে, যাদেরকে প্ল্যান করে পাঠানো হয়েছে আগুন দেওয়ার জন্য। এবং আমি কালকেই একটা ঘরোয়া আড্ডায় বলছিলাম যে বাংলাদেশে যখন সিটি কর্পোরেশন ওয়াসার পাইপ কাটে তখন ২০০ মানুষ আশপাশে দাঁড়িয়ে যায়। তো আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এখন এমন পর্যায়ে চলে গেছে, নীতি এবং শিক্ষার অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছে, যখন আপনি একটা ধ্বংসাত্মক কাজ শুরু করবেন আরো অনেক মানুষ সেখানে যুক্ত হয়ে যায়। বাংলাদেশের জনসংখ্যা ১৮ কোটি। ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দিয়েছে ১,০০০। হাদির জানাজায় আমি ধরে নিলাম যে লক্ষাধিক মানুষ গিয়েছে। আমি ধরে নেই বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ যখন আক্রমণ হয়েছে সেখানে ৫,০০০ মানুষ গিয়েছে। ১৭,৫০,০০,০০০ মানুষ যায়নি। সো কি হচ্ছে দেশে যে মাত্র ১,০০০ বা ২,০০০ বা ৫,০০০ বা ১০,০০০ মানুষকে মোকাবেলা করার জন্য স্বাধীনতার পক্ষের বাকি মানুষরা নামছে না? এটা একটু মনে রাখা দরকার। আমি স্পষ্টভাবে মনে করি পার্থক্যটা হচ্ছে পুলিশ এবং সেনাবাহিনীর অস্ত্র। মুক্তিযুদ্ধের পক্ষ এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের মধ্যে যে শক্তিটা দাঁড়িয়ে আছে, আপনি যদি আজকে পুলিশ এবং সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে দেন এবং আপনি তাদেরকে বলেন যে তোমরা কোনো লম্বন করবে না, তাহলে আমি নিশ্চিত যে আমাদের তৃণমূলের কর্মীরা দাঁড়িয়ে যে স্বাধীনতার বিপক্ষে শক্তি তাদেরকে আর নিষ্ক্রিয় করতে তাদের ৭ দিনও লাগবে না। এটা আমাদের মনে রাখা দরকার। আমি জাস্ট তৃণমূলের নেতা কর্মীদেরকে উৎসাহিত করার জন্য বলছি। এরকম ঘটনা আমরা আগেও দেখেছি, ২০০৬-ও দেখেছি, ৭-এও দেখেছি যে আমাদের সামরিক বাহিনী, আমাদের পুলিশ তারা অস্ত্রের মুখে -2 করে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছে বাংলাদেশকে, কিন্তু একটা পর্যায়ে সেই ঘটনাটা চলমান থাকে না। বাংলাদেশের এখন যে অবস্থা সেটা একটু সময় লাগবে, কিন্তু সেটা এমন অবস্থায় থাকবে না। এখন যেই আগুন লাগানোর ঘটনা ঘটছে, বোমাবাজি ঘটনা ঘটছে, সংখ্যালঘুদেরকে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে, তার মানে এই না যে বাংলাদেশ পুরোপুরি উগ্র মৌলবাদী জঙ্গিদের হাতে চলে গেছে। এটা দিয়ে আমি শুরু করতে চাই যে অস্ত্র না থাকলে এই ঘটনাটা থাকবে না। আমাদের মনে করার কোনো দরকার নেই যে বাংলাদেশ একদম জঙ্গিদের দখলে চলে গেছে। এটি প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা একটু বলি সেটা হচ্ছে আমি খুব অবাকভাবে দেখছি আমাদের যারা সুশীল এবং এখনকার সময়ের যারা বুদ্ধিজীবী তারা নানা জায়গায় বলছে দেশের এই কঠিন অবস্থায় আমাদের এখন সবচেয়ে জরুরি একটা সাধারণ নির্বাচন এবং ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের ভোটে যেই আসুক না কেন আমরা তাদেরকে স্বাগত জানাই, সেটা বিএনপি হোক, জামাত ইসলামী হোক। প্রথমে আমাদের দরকার একটি সাংবিধানিক সরকার। আমি খুব বিস্মিত হয়ে দেখি যে দেশে 40% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, যে দেশের 20% মানুষ বুদ্ধিবৃত্তিক এবং উন্নয়ন কাজের উপরে ভিত্তি করে ভোট দেয়, সেই 60% মানুষকে বাদ দিয়ে শুধুমাত্র 40% মানুষ, অর্থাৎ 8 কোটিরও কম মানুষ, যাদের মধ্যে ভোটার হয়তো 5 কোটি, তাদেরকে দিয়ে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে হয় বিএনপি আসবে অথবা জামাতে ইসলামী আসবে এবং তাতে করে দেশ আবার সোনার বাংলা হয়ে যাবে। এই যে প্রপাগান্ডাটা, আমি সেটার প্রতিবাদ জানাই। মানে আপনি যে কথাটি বললেন আমি সেদিকেই যাচ্ছি যে কিভাবে আপনি আওয়ামী লীগকে বাদ দিয়ে এবং মুক্তবুদ্ধির চর্চা করে এমন আরো 20%, মোট 60% মানুষ বা 60% ভোটারকে বাদ দিয়ে একটা সাধারণ নির্বাচন হলে দেশ সুষ্ঠু হবে, দেশের পরিস্থিতি উন্নতি হবে, সেটি বিশ্বাস করেন। সেটাও মেটিকুলাস ডিজাইনের একটি অংশ, আপনি তাদেরকে বাদ দিয়ে বলছেন। ৩ হচ্ছে যে কথাটি সূত্রপাত সুলতান আপা আপনি করেছেন, সেটা হচ্ছে ডেইলি স্টার এবং প্রথম আলোতে আগুন না লাগিয়ে, আমি জাস্ট কথা বলছি, আজকে যদি আগুনটা লাগানো হতো জনকণ্ঠ ভবনে, আপনার কি মনে হয় সারা দেশে
আমরা যাদেরকে বুদ্ধিজীবী সমাজ বলি সেখানে এত আলোড়ন হতো, বা সেখানে সাংবাদিকরা ছাদে দাঁড়িয়ে আছে তাদেরকে বাঁচানোর জন্য হেলিকপ্টার পাঠানো, বা সেনাবাহিনী যে জামাত শিবির বা উগ্র মৌলবাদীদের কাছে অনুনয় বিনয় করতে, আমাকে দয়া করে 20 মিনিটের জন্য ঢুকতে দেন, আমি অমুক ব্যক্তিকে বাঁচিয়ে নিয়ে এসে তারপর আপনারা ধ্বংস করেন, এই ঘটনাটি প্রথম আলো এবং ডেইলি স্টার ছাড়া বাংলাদেশের আর কোনো মিডিয়া হাউস কি ঘটতো কিনা, এই প্রশ্নটি আমাদের করা অত্যন্ত জরুরি। তার মানে হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টারে আক্রমণটা আমরা গত 15 মাস ধরে যে কথাগুলো বলছি, যে আমরা ছোটকাল থেকে বড় হবার সময় শুনে এসেছি যে প্রথমে মারা হবে ইহুদিদের, তারপরে মারা হবে বৌদ্ধদের, তারপরে মারা হবে হিন্দুদের, তারপরে মারা হবে শিয়াদের, তারপরে হচ্ছে নিজের ঘরের মধ্যে মারামারি করা শুরু হবে। তো এখন ডেইলি স্টার প্রথম আলোতে যখন হামলা হলো তখন কিছু সুশীল বুদ্ধিজীবী গুলশান বনানী বারৈধারা ধানমন্ডির মানুষদের মধ্যে একটা হঠাৎ করে তারা একটা ধাক্কা খেলেন, আরে আমরাও আক্রান্ত হতে পারি, তাহলে আক্রান্ত শুধুমাত্র গরিব দুঃখী এবং আওয়ামী লীগের লোকজন হবে না। তারপরে যখন ছায়ানটে আক্রমণ হলো তখন আরেকটা গ্রুপ আক্রান্ত হলো, কারণ ছায়ানটে যেমন প্রগতিশীল আমরা জানি, শান্তিপূর্ণ মানুষ যারা সংস্কৃতি চর্চা করে, মুক্ত বুদ্ধি চর্চা করে, বাংলাদেশের স্বাধীনতার আদর্শে বিশ্বাসী, তারা যায়। ঠিক একইভাবে আপনি দেখবেন যে বাংলাদেশে এখন কয়েকটা গ্রুপ হয়ে গেছে যারা একটু ধনী সম্প্রদায়ের, ইংলিশ মিডিয়ামে পড়ে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের ছেলে মেয়েরাও তো সংস্কৃতি মনা, তারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলতে পছন্দ করে, আবার ছায়ানটে যে গান শিখতে পছন্দ করে। তারাও একটা ধাক্কা খেলো যে ছায়ানটে আগুন লেগে গেল, এখন তাদের চিন্তা হচ্ছে এরপরে কি আমেরিকান সেন্টার, এরপর কি ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। এই যে একটার পর একটা যাচ্ছে, যেটা আমরা আগে অনুমান করেছিলাম যে শুধুমাত্র আওয়ামী লীগ বা তাদের তথাকথিত ফ্যাসিস্টে আক্রমণ থাকবে না, সেটি দিক নির্দেশনা করে তাহলে তাদের শত্রুটাকে। আপনি যে প্রসঙ্গে এলেন আমি সেই প্রসঙ্গে যাচ্ছি, অর্থাৎ নির্বাচনে এখন যেহেতু আমরা খুব জোরে সোরে শুনতে পাচ্ছি তারেক রহমান দেশে ফিরছেন এবং বিএনপি ক্ষমতায় যেতে পারে, যেটা আমাদের বলা হচ্ছে, আপনি যেটা বলেন আমরা খুবই বিস্মিত হয়ে দেখলাম যে আমিও ডেইলি স্টার প্রথম আলোকে রেসপেক্ট করি, আমি নুরুল কবিরকেও রেসপেক্ট করি তাদের কথাবার্তার, তিনি যে ধরনের কথা বলেন সেজন্য, কিন্তু প্রকাশ্যে যে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসছে এটি যে তারা গতকাল বলে দিলেন মাহফুজ আনাম এবং মতিউর রহমান, এরপরে তাদের আর নিরপেক্ষতার ভাবধারা সম্ভব হবে কিনা সে প্রশ্নটি থেকে যায়। তার মানে তারা বিএনপিকে এখন তারা ডেসপায়ার্ড হয়ে গেছেন, তাদের ঘরের উপরে আগুন পড়াতে তারা মনে করছেন সম্ভবত তাদের বিএনপিকে না আসতে দেওয়ার একটা চেষ্টা সরকারের পক্ষ থেকে এবং তাদের সাথে যারা আছে তাদের একটা চেষ্টা এখানে আছে। এবং এটি যে মেটিকুলাস ডিজাইনের অংশ সেটিতে তো বিস্মিত হওয়ার কিছু নেই। আমি কালকে আমাকে একজন প্রশ্ন করলেন, আমি আপনাকে একটু বলি যে আমরা সবসময় দেখেছি যে প্রতিটা রাজনৈতিক দল বা প্রতিটা সরকার একজন নায়ক থাকেন না। আপনি যদি এরশাদ আন্দোলনের সময়ের কথা চিন্তা করেন, নূর হোসেন শহীদ হলেন, সেটা একটা বড় ঘটনা সেই সময় ছিল। আমাকে তখন বলা হলো যে এইবার সেরকম কেন হচ্ছে না। আমি বললাম যে আপনাদের কি মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনের পুরস্কার নিতে যে বললেন যে এই ছেলে মেয়েগুলো এত স্মার্ট, তারা কোনো একক নেতৃত্ব রাখে নাই যাতে ওরা ধরতে না পারে। আপনি এখন গত 15 মাসের ধারাবাহিকতা দেখেন, প্রথম নায়ক আমরা দেখলাম আসিফ, যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন, তিনি সব জায়গায় কথাবার্তা বলছেন, সবাইকে মারধর করবেন, সাকিব আল হাসানকে দেশে ঢুকতে দিবেন না এবং সেটার পক্ষে কোনো যুক্তি থাকা দরকার নাই যেহেতু সে আওয়ামী লীগের এমপি ছিল। তারপরে আমরা দেখলাম নাহিদ অনেক কথাবার্তা বলছেন, তারপরে আমরা দেখলাম মাহফুজ মেটিকুলাস প্ল্যানের মূল ব্যক্তি হিসেবে আসলেন, আমরা দেখলাম আবু সাইদকে নিয়ে অনেকদিন কথা হলো, আমরা দেখলাম মুগ্ধকে নিয়ে কিছুদিন কথা হলো, আমরা এখন দেখছি হাদিকে নিয়ে কথা হচ্ছে। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি 2 মাসের মধ্যে আপনি আরেকটা নাম শুনবেন যার কথা আমরা আগে শুনি নাই, হঠাৎ করে তিনি নেতা হিসেবে আবির্ভূত হবেন। সেটা যে মেটিকুলাস ডিজাইনের অংশটাতে বিস্মিত হবার কিছু নেই। আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে দেশে রাস্তায় জয় বাংলা স্লোগান দিলে মুহূর্তের মধ্যে পুলিশ আর্মি এসে তাকে গ্রেফতার করে নিয়ে যেতে পারে, সেই সক্ষমতা তাদের আছে, সেখানে হাদির মতো একটা পরিচিত মুখ যে এতদিন ধরে বর্তমান উগ্র মৌলবাদী সরকারকে প্রতিনিধিত্ব করছিল, তাকে দিনে দুপুরে হত্যা করা হলো, 100টা ভিডিও ক্যামেরা ফুটেজ আমরা দেখেছি, তাকে ধরতে এত কষ্ট হচ্ছে কিভাবে? জয় বাংলা স্লোগান দিলে তাকে অ্যারেস্ট করতে কোনো সমস্যা হয় না, অথচ একজন পরিচিত মুখকে হত্যা করে চলে যাওয়ার পরে, এবং তাকে হত্যা করা হলো কখন? যখন তারেক জিয়া এবং বিএনপির বাংলাদেশের ক্ষমতায় বা রাজনীতিতে অংশগ্রহণ করার ঘটনাটি পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি বিএনপি নির্বাচনে বর্তমান যে নির্বাচনটা তারা করতে যাচ্ছে সেখানে যদি তারা যেতে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে শক্তি আছে, আমি অপশক্তি বলবো, আমি দুঃখিত, আসিফ স্যার, সার্জিস নাহিদ, হাসান আব্দুল্লাহ বা হাদি যারা ছিলেন, সেই গ্রুপটির কি হবে?
বাংলাদেশের মানুষ তাদেরকে চিনে গেছে। তারা যদি ক্ষমতার অংশ না হয় তাহলে কিন্তু তাদের জন্য বাংলাদেশে থাকা কঠিন হয়ে যাবে। এটা খুবই স্বাভাবিক বিষয়। এখন আপনি যেটা বললেন আমি সেটা মনে করি। এক হচ্ছে এই সহিংসতাগুলো করে বাংলাদেশের নির্বাচনটিকে বানচাল করার একটি চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয়ত যদি নির্বাচন বানচাল করার চেষ্টা নাও করা হয়, তারা ইসলামী উগ্রবাদী যে শক্তিগুলো আছে তাদেরকে ক্ষমতায় আনার চেষ্টা করছে। এবং সেটি যদি না হয় তাহলে তৃতীয় অংশ হচ্ছে বিএনপিকে প্রেসারে রেখে এই যে আসিফ, সার্জিস, নাহিদ, হাসনাত আব্দুল্লাহ যারা আছে তারা যাতে এই সরকারের যে সরকারটি আসবে তাদের অংশ হতে পারে সেটি নিশ্চিত করার একটা চেষ্টা করা হচ্ছে। এতে কোনো সন্দেহ নেই এবং এটাই মেটিকুলাস প্ল্যানের অংশ। এটাতেও কোনো সন্দেহ নেই এবং যেসব মেটিকুলাস প্ল্যানের অংশ আরো আছে সামনে সেটি আস্তে আস্তে উন্মোচিত হবে, যেটা এখন আমরা জানি না। সুমি খান, এই যে প্রকাশ্য এরকম করে আমরা মানে গণমাধ্যম মেটিকুলাস ডিজাইনের অংশ হয়ে যাচ্ছে, এর আগেও 5ই আগস্টের আগেও এই মেটিকুলাস ডিজাইন ছিল, দীর্ঘদিন ধরে ছিল, এবং যারা আজকে তীব্র প্রতিবাদ করছে তারাই সেই মেটিকুলাস প্রথম অংশে ছিল। এখন দ্বিতীয় অংশেও তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। তো কিন্তু তারাও কি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে যে যে ফ্রাঙ্কেনস্টাইন তারা তৈরি করেছেন সেটি তাদেরকে গিলে খাবে? ধন্যবাদ সুলতানা, একেবারে আপনি যথার্থ বললেন। কারণ কালসাপকে আপনি পুষবেন, সে কালসাপ আপনাকে ছোবল দেবে না, সে তো হয় না। বেহুলা লক্ষিন্দরের সেই শয্যাতেও কালসাপ কিন্তু দংশন করেছিল। তো সুতরাং তারা শেখ হাসিনাকে বিশ্বাস করতে পারেননি যে শেখ হাসিনা তাদেরকে নম্রতার সাথে, হ্যাঁ উনি অনেক সময় রুড ভয়েসে কথা বলেছেন, কিন্তু সেগুলো বলারও তো কারণ ছিল। তাকে তো তার পুরো পরিবারকে এক রাতে হত্যা করা হলো, তার বাবা যিনি দেশ দিয়েছেন এবং এই দেশের প্রতিষ্ঠাতা যিনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং এই যে ধারাবাহিকতাতে সুলতানা আপনি যেটা বললেন, তারা ভীত কেন বলুন তো? কারণ হচ্ছে তাদের দ্বারা এই 3 জনের নাম যদি বলেন আর তার সঙ্গে সঙ্গে যাদের নাম আপনি বলেছেন, আল জাজিরাতে গিয়ে বিকৃত ইতিহাস প্রচার করা এবং গিয়ে গাজাতে গিয়ে বাংলাদেশের পতাকা নিয়ে নাটক করা, এগুলো সাজে না। এগুলো এই ধরনের শহীদুলদের মতো তারা যারা বড় বড় বাণী দেন, তাদের যে সিন্ডিকেটের যে হঠকারিতা, বাংলাদেশের ওপর থেকে নিচে সবগুলো মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে।